মেসি, নেইমার বা রোনালদো সবার খেলাতে দেখেছেন, কিন্তু এমন ফুটবল খেলা কি কখনো দেখেছেন যেখানে বলে এক লাথি মারলে মাঠে রীতিমতো টর্নেডো শুরু হয়ে যায়? অন্যদিকে গোল আটকাতে গিয়ে গোলকিপারের জামা কাপড়ই উড়ে গেছে আর বল বাতাসে আগুন ধরে রকেটের বেগে ছুটে আসছে। হ্যাঁ, আজ আমি আপনাদেরকে এক পাগলাটে কুংফু স্টাইলের ফুটবল মুভির গল্প শোনাবো, যেটা দেখলে আপনি গ্যারান্টি দিয়ে বলতে বাধ্য হবেন এদের কাছে তো দুনিয়ার সব লিজেন্ডারি প্লেয়াররাও ফেল। তো সিট বেল্ট বেঁধে নিন, কারণ আজ আমরা ঢুকতে চলেছি ইতিহাসের সবচেয়ে মজাদার আর অদ্ভুত এক ফুটবল দুনিয়ায়। হ্যালো মুভিম্যানের বন্ধুরা, আমাদের আজকের মুভির নাম শাওলিন সকার, আর বরাবরের মতো আমি মুভিম্যান আছি আপনাদের সাথে। তো চলুন না দেরি না করে শুরু করা যাক। গল্পটা শুরু হয় একটা ফুটবল খেলার মাঠ দেখিয়ে, যেখানে মিস্টার ফাং জাতীয় দলের ফুটবল খেলার একজন বিখ্যাত খেলোয়াড় ছিলেন। তিনি এত ভালো খেলতেন যে দর্শকরা তাকে ভালোবেসে গোল্ডেন লেগ উপাধি দিয়েছিল, আর তার আসল নাম ফাংয়ের থেকে বেশি সে গোল্ডেন লেগেই পরিচিত ছিল। যাই হোক, আমরা দেখি গোল্ডেন লেগকে ট্রাইবেকারের শেষ গোলটা করতে হবে। এই গোলের উপরই নির্ভর করছে তাদের দল জিতবে নাকি হারবে। কিন্তু খেলার আগে সে তার টিমমেট হ্যাংয়ের কথায় টাকার লোভে পড়ে এই ম্যাচটা হেরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, আর তাই সেই প্লান্টি শটটা মিস করে, যার কারণে তার টিম হেরে যায়। আর তখন স্টেডিয়ামে বসা দর্শকরা তার উপর ব্যাপক আকারে ক্ষেপে যায়। এমনকি রাগের মাথায় দর্শকরা এসে গোল্ডেন লেগকে অনেক খারাপ ভাবে মারতে থাকে আর তার পাটা ভেঙে দেয়। এই দৃশ্য দেখে তার টিমমেট হ্যাং অনেক খুশি হয়। তখনই ফ্ল্যাশব্যাক থেকে সিন বর্তমানে চলে আসে। তখন আমরা দেখি বর্তমান সময়ে হ্যাং নামের সেই ফুটবল প্লেয়ারটা অনেক ধনী এবং সফল হয়েছে, এমনকি সে এখন তার একটা পার্সোনাল টিম ইভিলের মালিক। আর অন্যদিকে গোল্ডেন লেগ গোল মিস করে 20 বছর আগে নষ্ট করেছিল তার ক্যারিয়ার। বর্তমানে গোল্ডেন লেগ ল্যাংড়া অবস্থায় হ্যাং এর গোলামি করছে। হ্যাং গত 20 বছর ধরে গোল্ডেন লেগকে আশায় রেখেছে যে সে তাকে কোচ বানাবে। তো আজ যখন গোল্ডেন লেগ তাকে বলে আমি কোচ হতে চাই, আমি এখন পুরোপুরি রেডি, তখন হ্যাং তাকে বলে আমার কোচের প্রয়োজন নেই আসলে। আর তুই কিভাবে ভাবিস তোর মতো ল্যাংড়াকে আমি আমার দলের কোচ বানাবো? তোর কাছে তো এখন একটা ভরি ছাড়া আর কিছুই নেই। এগুলো বলে সে তাকে চলে যেতে বলে। তখন গোল্ডেন লেগ বলে আজ আমার এমন পরিস্থিতির জন্য তুমিই দায়ী। তুমি বলেছিলে ওই গোলটা যেন আমি না করি, কারণ তুমি আমাকে প্রমিস করেছিলে ওই গোলটা না করলে আমাকে একটি ভালো পজিশনে নিয়ে যাবে। তোমার কারণে আমি আমার একটা পা হারিয়েছি। আর এই কথা শুনে হ্যাং তখন হাসতে হাসতে বলে তোর এসব কথা কেউ বিশ্বাস করবে না, আর তাছাড়া সেদিন তোর পা আমার লোকেরাই ভেঙেছিল, কোনো দর্শক ভাঙেনি। তখন গোল্ডেন লেগ তার ভুল বুঝতে পারে এবং মন খারাপ করে সেখান থেকে চলে আসে। নিজের দুঃখ ভুলতে সে মাল পানি খেয়ে যেখানে সেখানে ঘুরে বেড়ায়। হঠাৎ একদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় সে টিভিতে ফুটবল খেলা দেখতে পায়, আর তখন সে দাঁড়িয়ে খেলাটা দেখছিল। তখন তার পেছন থেকে একজন বলে ওঠে কিক মারার কৌশলটা ভুল, পায়ের জোর কম। তখন গোল্ডেন লেগ পেছনে তাকায় আর একটা ছেলেকে দেখতে পায় যে কিনা প্লাস্টিক ব্যাগের উপর এক্সারসাইজ করছিল। তখন গোল্ডেন লেগ তার কাছে এসে জিজ্ঞেস করে তুমি কি বললে? ছেলেটা তখন বলে ওদের কিক মারার কৌশলটা ঠিক না, কারণ আমি এই জিনিসটা আমার গুরুর কাছ থেকে শিখেছি। আর তখনই আমরা বুঝতে পারি এই ছেলেটা আসলে কুংফু জানে। আর হ্যাঁ, এই ছেলেটাই আমাদের মুভির হিরো, যার নাম সিং। তখন গোল্ডেন লেগ তাকে বলে তুমি কি বলতে চাচ্ছ? তখন সিং বলে আমি চাই প্রতিটা মানুষ কুংফু শুধু মারামারির জন্য নয়, বরং জীবনের প্রতিটা কাজের জন্য কুংফু ব্যবহার করুক। কিন্তু গোল্ডেন লেগ তার কথায় কোনো পাত্তাই দেয় না। ঠিক তখনই তাদের পাশে একটা মেয়ে হেঁটে যাওয়ার সময় কলার খোসায় স্লিপ খেয়ে পড়ে যায়। তখন সিং বলে আজ যদি এই মেয়েটা কুংফু জানতো তাহলে কলার খোসায় এসে স্লিপ করে পড়ে যেত না, উল্টে সে একটা ডিগবাজি দিয়ে দাঁড়িয়ে যেত। তাই আমি চাই তুমি আমার কাছে কুংফু শেখো। তখনই সিং গোল্ডেন লেগের হাতে একটা ভিজিটিং কার্ড ধরিয়ে দেয়। গোল্ডেন লেগ তার এই পাগলা কথাবার্তা শুনে ড্রিঙ্কসের যে ক্যানটা ছিল সেটার ভিতরেই তার ভিজিটিং কার্ড ঢুকিয়ে তার দিকে ছুঁড়ে মারে। আর তখনই ছেলেটা ক্যানে এত জোরে লাথি মারে সেটা উড়ে গিয়ে আকাশে হারিয়ে যায়। কিন্তু এটা দেখেও গোল্ডেন লেগ ইমপ্রেস হয় না, সে তাকে পাগল বলে সেখান থেকে চলে যায়। আর সিং ও প্লাস্টিক ব্যাগ নিয়ে সেখান থেকে চলে যায়। সে আসলে খুবই গরিব, তাই সে রাস্তা থেকে আবর্জনা বা প্লাস্টিক উঠিয়ে সেগুলো বিক্রি করে একবেলা খাবারের টাকা জোগাড় করতে হিমশিম খায়, কিংবা কোনো কোনো সময় সে এটাও ম্যানেজ করতে পারে না। এদিকে রাস্তা দিয়ে যাওয়ার সময় এক ব্যক্তির একটা কন্টেইনার নিচে পড়ে যায়। তারপর সেই ব্যক্তি সিং এর কাছে সাহায্য চাইলে সে একটা লাথি দিয়ে কন্টেইনারটা উপরে তুলে দেয়। মূলত শাওলিন কুংফু মাস্টার সিং এর পা অনেক শক্তিশালী ছিল, আর সেজন্য তাকে স্টিল লেগ নামের উপাধি দেওয়া হয়েছিল। তাই এতক্ষণ আমরা তাকে সিং নামে ডাকলেও এখন থেকে আমরা তাকে স্টিল লেগ নামেই ডাকবো। এরপর সে একটা রুটির দোকানের সামনে যায়, আর সেখানে একটা মেয়েকে গোল গোল রুটি বানাতে দেখে। এই মেয়েটা মূলত কুংফুর মাধ্যমে রুটি বানায়, আর সে যে রুটিগুলো বানায় সেগুলো খেতেও খুব টেস্টি। আর ইনি হচ্ছে আমাদের গল্পের নায়িকা, যার নাম মুই। তো স্টিল লেগ তার এই কুংফু স্টাইলে রুটি বানানো দেখে তার কাছে যায় আর তাকে বলে বাহ, তুমি তো অনেক ভালো কুংফু জানো, আর তুমি তো দেখতেও অনেক সুন্দর। স্টিল লেগ এসব পাম মেরে ফটাফট দুইটা রুটি খেয়ে ফেলে। আসলে মুইয়ের চেহারায় অনেক ব্রণের দাগ ছিল, আর তাই তাকে দেখতে বিশ্রী লাগতো। মুই বুঝতে পারে ছেলেটা তাকে পাম দিচ্ছে। মুই তখনই বলে তুমি দুইটা রুটি খেয়েছো, এখন আমাকে $1 দিয়ে এখান থেকে বিদায় হও। কিন্তু স্টিল লেগের কাছে এই দুটো রুটির দামও ছিল না, তাই সে তখন কিছু টাকা দেয় আর বলে বাকি টাকা কালকে দিয়ে দেবো। কিন্তু মেয়েটা এখনই টাকা দিতে বলে। তখন স্টিল লেগ টাকার বদলে তার ছিঁড়া ফাটা জুতোগুলো দিয়ে বলে আমার এই জুতোগুলো তোমাকে দিয়ে গেলাম, কাল টাকা দিয়ে এগুলো ছাড়িয়ে নিয়ে যাবো। এরপর সে আরেকটা রুটি নিয়ে সেখান থেকে চলে যায়, আর মুই নিরুপায় হয়ে তার ছেঁড়া জুতোগুলো ডাস্টবিনে ফেলে দেয়। আর তখন দোকানের মালিক এসে মেয়েটাকে জিজ্ঞেস করে ওই ছেলেটা কি টাকা দিয়েছে? তখন মুই বলে হ্যাঁ, আর আসলে এটা দেখে আমরা বুঝতে পারি হয়তো সে নিজের পকেট থেকেই টাকা দিয়ে দেবে। এরপর স্টিল লেগ চলে যায় তার এক বড় ভাইয়ের কাছে। সেও শাওলিন কুংফু জানে, অর্থাৎ সেও স্টিল লেগের সাথে কুংফু শিখেছে। আর এই বেটার মাথা ছিল
লোহার মতো শক্ত। তার মাথায় যে কোনো কিছু দিয়ে আঘাত করলেও সে কোনো ব্যথাই পেত না, আর তাই তার নাম ছিল আয়রন হেড। তখন স্টিল লেগ আয়রন হেডকে বলে, চলো আমরা গান গেয়ে মানুষকে বোঝাই যে কুংফু কতটা গুরুত্বপূর্ণ। এরপর সে তার কথায় রাজি হয়ে যায়। তাই তারা দুজন মিলে একটা বারে গিয়ে কুংফু স্টাইলে গান গায়, মানে কুংফুকে আধুনিক করার চেষ্টা করছে আর কি। গানের মধ্যে তারা বলে যে আমাদের একজনের পা হচ্ছে স্টিল লেগ আর আরেকজনের মাথা হচ্ছে আয়রন হেড। এমন মরা মানুষের মতো গান শুনে মানুষরা তাদের মাথা আর পা পরীক্ষা করতে চলে আসে, কিন্তু আয়রন হেড মনে করে স্টিল লেগের মাথায় মারে, আর স্টিল লেগ মনে করে আয়রন হেডের পায়ে মারে, এবং তারা দুজন বেদম মার খায়। তখন স্টিল লেগ বলে, তোমাদেরকে একদিন মাঠে নিয়ে গিয়ে মারবো। অন্যদিকে আমাদের সোনালী পায়ের ভাইয়া একটা দেওয়ালে মূত্র বিসর্জন দিচ্ছিল। দেখেছেন নামের সাথে কাজের কোনো মিল আছে? যাই হোক, তখন সে দেখতে পায় দেওয়ালের ভিতর সেই আগের দিনের ক্যানটা এসে উড়ে ঢুকে গেছে। আরে ওই যেই ক্যানটাকে স্টিল লেগ আগের দিন লাথি মেরে আকাশে উড়িয়ে দিয়েছিল। তখন সে মনে মনে ভাবতে থাকে কত শক্তিশালী ভাবে আসলে এই ক্যানটাকে লাথি মারলে সেটা দেওয়ালে গেঁথে যেতে পারে। তখন সে কি মনে করে ক্যানটা দেওয়াল থেকে টেনে বের করে, আর সাথে সাথে পুরো দেওয়ালটা হুড়মুড় করে ভেঙে যায়। আর দেওয়ালের অপর প্রান্তে স্টিল লেগকে দেখা যায় যে ওই বারের ছেলেদের সামনে দাঁড়িয়ে আছে, যারা তাকে আর আয়রন হেডকে বাড়ি মারছিল। তখন স্টিল লেগ তাদেরকে তার কাছে মাপ চাইতে বলে, কিন্তু উল্টো তখন তারা তাকে নিয়ে হাসাহাসি করতে শুরু করে। তখন স্টিল লেগ মারতে শুরু করলো, কিন্তু তার কুংফু স্টাইলের মার দেখে তখন সেখানে থাকা একজন কাঁদতে কাঁদতে বলে, ইয়ে চিটিং হ্যাঁ, ইয়ে নাই হো সাকতা। তুমি মারামারিতে কুংফু ব্যবহার করতে পারবে না, কারণ আমরা কেউ কুংফু জানি না। তখন স্টিল লেগ পা ব্যবহার না করেই সেখানে থাকা একটা ফুটবল দিয়ে তাদেরকে অস্থির লেভেলের পিটানি দেয়। আর এমন কঠিন লেভেলের মাই দেখে গোল্ডেন লেগ হা করে তাকিয়ে থাকে। এদিকে স্টিল লেগ তাদেরকে মারার পর তাদের একজনের কাছ থেকে কিছু টাকা নিয়ে ফলের জুস কিনে বসে বসে খাচ্ছিল। তখনই গোল্ডেন লেগ তার কাছে এসে তার পা দেখতে চায়, আর স্টিল লেগ তখন তার পা দেখায়। বেচারা গোল্ডেন লেগ তখন থুথু মেরে বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করে বলে ওঠে, এটা তো নর্মাল পায়ের মতোই। তখন স্টিল লেগ বলে, এটা শাওলিনের লোহার পা। অর্থাৎ সে বোঝাতে চাচ্ছিল তার গুরু তাকে কঠিন ট্রেনিং দিয়ে এই নর্মাল পাকেই লোহার পায়ে পরিণত করেছে। কিন্তু আজ তার সেই কুংফু গুরু বেঁচে নেই, মানে সে মারা গিয়েছে, আর তাই সে আজ ভবঘুরের মতো যেখানে সেখানে ঘুরে বেড়ায়। তো যাই হোক, তখন স্টিল লেগ তাকে বলে, তোমাকে আমি কোথায় যেন দেখেছি। তখন গোল্ডেন লেগ তার সব কথা তাকে খুলে বলে যে সে আসলে একসময় একটা বড় মাপের খেলোয়াড় ছিল, কিন্তু সে তার ভুলের জন্য তার পা হারিয়েছে। এসব কথা শোনার পর স্টিল লেগ তখন বলে, তুমি সেই প্লেয়ার গোল্ডেন লেগ, আমিও তোমার মতো ফুটবল খেলা শিখতে চাই। আসলে গোল্ডেন লেগ তো এমন কাউকে চাচ্ছিল। তখন সে বলে ওঠে, হ্যাঁ অবশ্যই, তুমি অনেক ভালো ফুটবল খেলতে পারবে, আর সেই সাথে তোমার শাওলিন কুংফু ফুটবলের কাজে ব্যবহার করতে পারবে। এরপর গোল্ডেন লেগ তার পায়ের দিকে তাকিয়ে বলে, এটার জন্য তো জুতার প্রয়োজন, তোমার পায়ে তো জুতা নেই। আর এটা শুনে তখন স্টিল লেগ সেই রুটির দোকানে যায় আর মুয়ের কাছ থেকে তার জুতাটা ফেরত চায়। তখন মুই বলে, জুতাগুলো অনেক নোংরা ছিল আর ছেঁড়া ছিল, তাই আমি সেগুলো ডাস্টবিনে ফেলে দিয়েছিলাম। এই কথা শুনে স্টিল লেগ উদাস হয়ে ফিরে আসে। তখনই পেছন থেকে মুই তাকে ডাক দিয়ে জুতাগুলো তার দিকে ছুড়ে দেয়, আর স্টিল লেগ তখন অবাক হয়ে তার জুতাগুলো দেখছিল, কারণ জুতাগুলোতে অনেকগুলো তালি দিয়ে একদম ঠিক করে দিয়েছিল সে। আর এটা দেখে স্টিল লেগ অনেক খুশি হয়ে যায়। তো এরপর গোল্ডেন লেগ বলে, আমার তো 11 জন লোক লাগবে, একটা ফুটবল টিম বানাতে হবে। এই কথা শুনে স্টিল লেগ আগে যাদের সাথে শাওলিন কুংফু শিখেছিল এক এক করে তাদের সবার সাথে দেখা করতে যায়। সবার প্রথমে তারা আয়রন হেডের কাছে যায়, কিন্তু আয়রন হেড তাকে দেখে উল্টো পালাতে থাকে এবং বলে, ভাই তুমি আমাকে মাফ করো, তোমার কারণে এই কুংফুকে ফেমাস করতে গিয়ে আমি সেদিন কি ধোলাইটাই না খেয়েছি, যার ফলে আমার চাকরি চলে গেছে, আমি আর এইসবের মধ্যে নেই। তারপর তারা আরেক বন্ধুর বাসায় যায়, আর প্রথমে এই ছেলেটা গোলকিপার হতে রাজি হলেও যখন সে শোনে কুংফুর মাধ্যমে ফুটবল খেলা হবে, তখন সে বলে কুংফুর মতো মহান প্রতিভাকে ফুটবলের কাজে লাগানো বোকামি, আর তাই সেও তাদেরকে ফেরত পাঠিয়ে দেয়। এরপর তারা আরেকজনের সাথে দেখা করতে তার অফিসে যায়। তখন তাকে দুজন মিলে ফুটবল খেলার কথা বলে। তখন সে ক্যালকুলেটর বের করে হিসাব করতে শুরু করে আর বলে যে আমরা যদি ফুটবল খেলি তাহলে আমাদের জেতার সম্ভাবনা একদম শূন্য, আর তাই সেও তাদেরকে মানা করে দেয়। এরপর নিরুপায় হয়ে স্টিল লেগ আরেক বন্ধুর কাছে যায়, তাকেও ফুটবলের কথা বললে সে বলে, আমি যখন তোমাদের সাথে শাওলিন শিখতাম তখন আমি অনেক চিকন ছিলাম, গুরু মারা যাওয়ার পর অনেকদিন কুংফু প্র্যাকটিস করি না, তাই আমি এখন অনেক মোটা হয়ে গেছি, আমার দ্বারা এইসব ফুটবল খেলা সম্ভব হবে না। এরপর তারা দুজন তাদের শেষ বন্ধুর কাছে যায়। সে মূলত একটা হোটেলে থালা বাসন ধোয়ার কাজ করত। স্টিল লেগ তাকে যখন সেই অফারটা দেয় তখন সে উল্টে স্টিল লেগকে ধাওয়া মারে। স্টিল লেগ তার সমস্ত বন্ধুদের কাছে গিয়ে ব্যর্থ হয়ে ফিরে আসে। স্টিল লেগ চলে আসার পর তার সব বন্ধুরা তাদের পুরাতন একটা ছবি দেখে নিজেদের সিদ্ধান্ত বদলে ফেলে। স্টিল লেগ আর গোল্ডেন লেগ মন খারাপ করে যখন ছাদে বসেছিল তখন তারা দেখতে পায় তাদের সব বন্ধুরা ভাবসাব নিয়ে একদম পরিপাটি হয়ে টিমে যোগ দিতে চলে এসেছে। তবে তারা কুংফুতে ভালো থাকলেও ফুটবলের ফও জানতো না, আর তাই এর জন্য গোল্ডেন লেগকে অনেক কষ্ট করতে হবে, তাদের সবাইকে প্র্যাকটিস করাতে হবে। এরপর গোল্ডেন লেগ তাদের সবাইকে ট্রেনিং দেওয়ার জন্য একটা মাঠে নিয়ে যায়, কিন্তু বল পাওয়ার সাথে সাথেই কে সেটা নেবে সেটার জন্য কাড়াকাড়ি করতে শুরু করে। তখন স্টিল লেগ বলটাকে এমন কেক মারে যে ওটা আকাশে উড়ে যায়। এদিকে সেই বলটা নিচে পড়ার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে। দেখে মনে হচ্ছিল ফুটবলটা মনে হয় চাঁদকে চুমু দিয়েই ফিরবে। যাই হোক, সেই সুযোগে গোল্ডেন লেগ তখন বাকি সবাইকে ফুটবলের সম্পর্কে আরো কিছু টিপস দেয়, আর স্টিল লেগকে আপাতত ম্যাচ খেলতে নিষেধ করে। কিন্তু স্টিল লেগ বলে, আমি তো খেলবো। কিন্তু গোল্ডেন লেগ বলে, তুমি সবার আগে তোমার লাথি মারাটাকে কন্ট্রোল করো, যে কতখানি জোরে লাথি মারতে হবে বা কোথায় লাথি মারতে হবে। তো এর জন্য গোল্ডেন লেগ স্টিল লেগকে প্র্যাকটিস করার
জন্য একটা ডিম দেয়, না মানে হাতে দেয় আর কি। তো গোল্ডেন লেগ তখন বলে তুমি এই ডিমটাকে ফুটবলের মতো কন্ট্রোল করতে শিখতে হবে, কিন্তু খবরদার ডিমটা যেন না ফাটে। যতদিন তুমি এটা করতে না পারছো ততদিন তোমাকে ফুটবল খেলতে দেওয়া হবে না। তো এভাবে প্র্যাকটিস করতে করতে এক সময় স্টিল লেগ ডিমটাকে না ফাটিয়ে সেটা কন্ট্রোল করতে শিখে যায়। এরপর গোল্ডেন লেগ একটা ফাঁকা দেওয়ালে একটা বিশাল দাগ কাটে আর সেখানে একটা ফুটবল মেরে বারবার একই লক্ষ্যে মারার জন্য প্র্যাকটিস করতে দেয়। আর এখন স্টিল লেগের লাথি এত পারফেক্ট আর নিখুঁত হয় যে তার এক এক কিকে ভূমিকম্পের মতো সবকিছু কাঁপতে থাকে। আর তখন সবাই এটা দেখে বলে ও একাই ম্যাচ জিততে পারবে, কিন্তু গোল্ডেন লেগ বলে না, ফুটবলে জেতার জন্য একটা টিম ওয়ার্কের প্রয়োজন, আর এজন্য তোমাদের সবাইকে ওর মতো ভালো হতে হবে, যার যার পজিশন থেকে ভালো খেলতে হবে। তো এরপর প্র্যাকটিস করতে করতে তারা মোটামুটি লেভেলে ফুটবল বুঝতে শুরু করে। তখন পাড়ার লোকাল ছেলেদের সাথে একটা ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। ওরাও মোটামুটি কুংফু জানতো। গোল্ডেন লেগ তো ভাবে এরা নিশ্চয়ই ভদ্র খেলোয়াড়, কিন্তু খেলা শুরু হওয়ার আগেই দেখা যায় তাদের প্যান্টের ভেতর থেকে স্লাই রেঞ্জ, হাতুড়ি এইসব বেরিয়ে আসছে। মানে এরা পায়ের খেলার থেকে হাতের খেলায় বেশি বিশ্বাসী। তো এটা দেখে সবাই তার দিকে তাকিয়ে থাকে। তারপর ওই বিরোধী দলের ক্যাপ্টেন বলে না আসলে আমি একজন মেকানিক, তো তাই এগুলো সবসময় আমার সাথেই থাকে। তো যাই হোক, এরপর ম্যাচ শুরু হয়। খেলা শুরু হওয়ার সাথে সাথেই পাড়ার টিম বলে কিক দেওয়ার থেকে বেশি করে তাদেরকে কিক দিতে থাকে। তারা একে একে স্টিল লেগের সবাইকে বেদম মারতে থাকে। মার খেয়ে সবাই মাটিতে বেহুশ হয়ে পড়ে থাকে। গোল্ডেন লেগ গিয়ে স্টিল লেগকে বলে এই ছোট্ট টিমের সাথে তোমরা পারো না, তাহলে তোমরা কিভাবে সুপার কাপ জিতবে? তখন স্টিল লেগ বলে ওরা তো যুদ্ধ করছে, ফুটবল খেলছে না। আর তখন গোল্ডেন লেগ বলে ফুটবল খেলা একটা যুদ্ধ, অন্য দলের প্লেয়াররা তাদেরকে নানাভাবে অপমান করতে থাকে। তারপর হঠাৎ জানি না কোন এক শক্তি এসে তাদের ভেতরে চলে আসে। হঠাৎ করেই পুরো মাঠে বাতাস চলতে শুরু করে। তাদের সবার ভেতরে শাওলিন কুংফুর পাওয়ার চলে আসে। আসলে এতদিন প্র্যাকটিস না করার কারণে তাদের এই শক্তিগুলোতে জং পড়ে গিয়েছিল। হঠাৎ তাদের এই শক্তি দেখে বিপক্ষের টিম ভয় পেয়ে যায়। আর তারপরে শুরু হয় আসল খেলা। আর তখন আমরা স্টিল লেগের দলের বাকিদের নাম জানতে পারি। আয়রন হেড তার মাথা দিয়ে উত্তম মাধ্যম ধরে দিতে থাকে, আর মোটু হচ্ছে লাইট ওয়েট, যে কিনা আকাশে উড়ে বলে কিক করে সবাইকে উড়িয়ে দেয়। আর এই হলো আয়রন শার্ট, যে তার পেটে সবকিছু আঠার মতো লাগিয়ে রাখতে পারত। হুকিং লেগ নামের এই কুংফু মাস্টার দুই পায়ের বল নিয়ে সার্কাস খেলা দেখাতে ওস্তাদ। আর সর্বশেষ তাদের গোলকিপার হলো লাইটিং হ্যান্ড, সে যে কোনো কিছু খুব দ্রুত ক্যাচ করে নিতে পারে। এরপর তারা সবাই মিলে কুংফু স্টাইলে ফুটবলের মাধ্যমে তাদের সবাইকে বেদম মারতে থাকে। মার খেয়ে তারা সবাই মাঠ থেকে বের হয়ে যায়। আর এটা দেখে গোল্ডেন লেগ অনেক খুশি হয়ে যায় আর বলে এবার আর আমাদেরকে সুপার কাপ নেওয়া থেকে কেউ ঠেকাতে পারবে না। আমি শিওর তোমরা পুরো দুনিয়ায় নাম করবে, আমরা খুব দ্রুতই ধনী হব। এদিকে হাং নামের ওই লোকটাকে দেখা যায়, যেখানে তার টিম ইভিল পানির নিচে ফুটবল প্র্যাকটিস করছে। বোঝাই যাচ্ছে এই টিম মারাত্মক লেভেলে শক্তিশালী এবং গত কয়েক বছর ধরে তাদেরকে কেউ হারাতে পারেনি। এবার গোল্ডেন লেগ তার টিম নিয়ে হাংয়ের কাছে হাজির হয় আর বলে আমার টিমকে তোমার টুর্নামেন্টে এন্ট্রি করিয়ে নাও প্লিজ। হাং প্রথমে তাকে নিষেধ করে, কিন্তু হাং যখন তাদের টিম দেখে তখন তাদেরকে নিয়ে অনেক মজা করে আর বলে তোমার টিমে তোর প্লেয়ারের থেকে রুগী বেশি। আর তাদেরকে দেখে হাং জোরে জোরে হাসতে হাসতে বলে এই টিম কোনোদিনও জিততে পারবে না, আর তাছাড়া ওরা দর্শকদেরকে অনেক মজা দেবে। মজা ছাড়া কি আর খেলা জমবে? ঠিক আছে, আমি ওদেরকে এন্ট্রি করিয়ে দেবো। যাক, অবশেষে তাদের টুর্নামেন্টে এন্ট্রি হয়। স্টিল লেগ সেদিন রাতের বেলা মুইয়ের সাথে দেখা করে আর মুইকে একটা শপিং মলে নিয়ে যায়। সে মুইকে মলের ভেতরে ঘুরিয়ে দেখায় আর বলে কিছুদিন পরে আমি অনেক বড় ফুটবলার হয়ে যাব, তখন আমার কাছে অনেক টাকা থাকবে, তাই আমি এখন তোমাকে কিছু কিনে দিতে না পারলেও তখন তুমি যা চাইবে আমি সেটাই কিনে দেবো, কারণ যদি তুমি আমার জুতা ঠিক করে না দিতে তাহলে আমি কখনোই ফুটবল খেলতে পারতাম না। এই কথা শুনে মুই তখন বলে আমার কিছুই লাগবে না, তুমি আমাকে স্টিকার কিনে দিও। স্টিল লেগ তখন বলে তোমার আরো অনেক বড় কিছু চাওয়া উচিত ছিল, আমি তো অনেক টাকার মালিক হব। আর তখন স্টিল লেগ মুয়ের মুখ থেকে চুল ছড়ায়, তোমার ব্রণের জন্য চুল দিয়ে মুখ ঢেকে রাখার কোনো দরকার নেই, তুমি দেখতে আসলেই অনেক সুন্দর। তো তখন একটা লোক তার কাছে আসে আর বলে তুমি আমাকে প্রমিস করেছিলে আমি যদি তোমাকে শোরুমে ওকে নিয়ে ঢুকতে দেই তাহলে তুমি এই ফ্লোরটা পরিষ্কার করে দেবে। মানে বুঝতেই পারছেন কি পরিস্থিতি। তারপর সে মুইকে চলে যেতে বলে আর নিজে ওই শোরুমের ফ্লোর পরিষ্কার করতে শুরু করে। তো পরের দিন টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলতে গেলে তারা দেখতে পায় ঝাড়ুদার ছাড়া সেখানে কোনো দর্শক নেই। এদিকে তাদের বিপক্ষ টিম তাদের নিয়ে অনেক হাসাহাসি করতে থাকে, কিন্তু খেলা শুরু হয়ে যাওয়ার সাথে সাথেই স্টিল লেগ এক কিকে গোল করে দিলে তাদের চোখ কপালে উঠে যায়। এমনকি পরের বারও কিছু বুঝে ওঠার আগেই আবারও গোল। এবার তারা বুঝতে পারে যে এই টিম কোনো মজা করার জিনিস না। তারাও এবার জোর দিয়ে খেলতে শুরু করে, কিন্তু শাওলিন কুংফুর সামনে তাদের টিম কোনো চান্সই পায় না। এরপর তারা শুধু বল না বরং তাদের প্লেয়ার সহই গোল দিতে থাকে, মানে বলের সাথে প্লেয়াররাও গোলে ঢুকে যাচ্ছিল। এভাবে তারা 40টা গোল দিয়ে এই ম্যাচ জিতে যায়। অন্যদিকে হাং এই নিউজ শুনতে পেয়ে পুরাই অবাক হয়ে যায়। এরপর তাদের বাকি ম্যাচগুলো শুরু হয়ে যায় আর এই ম্যাচেও শাওলিন কুংফুর মারাত্মক স্কিল দেখিয়ে গোল করতে থাকে তারা। কেউ আকাশে উড়ে, কেউ বল পেটে রেখে বা পা দিয়ে সার্কাস খেলে এই ম্যাচ জিতে যায়। তাদের খেলা দেখে পুরো মিডিয়া তাদের পেছনে পড়ে যায় আর তারা অনেক জনপ্রিয় হয়ে যায়। আর তারা তখন বিভিন্ন কোম্পানির স্পন্সরের অফার পায়। এছাড়াও বিখ্যাত জুতার ব্র্যান্ড পুমা তাদের জন্য দোকানটা পুরো একদম ফ্রি করে দেয়। রাতে সবাই মুইয়ের দোকানের সামনে তাদের পুরাতন জুতা ফেলে দিয়ে নতুন জুতা পরে নেয়। তখন স্টিল লেগের সাথে মুই দেখা করতে আসে। মুইকে দেখে স্টিল লেগ তো পুরাই অবাক, ভাই রে ভাই কি মেকআপটাই না করেছে এই মেয়ে। সবাই সেখানে খুব ভালো সময় কাটায়। তারপর স্টিল লেগ আর মুই একটু
দূরে গাছের নিচে দাঁড়িয়ে কথা বলছিল। কথার মাঝখানে মুই হঠাৎ স্টিল লেগকে বলে আমি তোমাকে পছন্দ করি। তখন স্টিল লেগ বলে আমিও তোমাকে পছন্দ করি। মুই বলে তাহলে তো তুমি আমাকে ভালোবাসো তাই না? তখন স্টিল লেগ বলে না এরকম তো কিছু না, তুমি জাস্ট আমার ভালো বন্ধু, আর আমি তোমাকে বন্ধুর মতোই পছন্দ করি, ভালোবাসি না। এই কথা শুনে মুই অনেক কষ্ট পায় আর কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। আর সেই দিনের মতো তাদের আড্ডাও শেষ হয়ে যায়। মুই যখন দোকানে আসে তখন দোকানের মালিক কাজ সেরে তাকে আড্ডা মারার জন্য মুইকে মারধর করতে শুরু করে। এক পর্যায়ে মুই কুমফুর মাধ্যমে তার মার ঠেকাতে থাকে। যাই হোক, পরের দিন সকালে তাদের সেমিফাইনাল ম্যাচ শুরু হয়, কিন্তু বিপক্ষে যারা ছিল তারা মেয়ে নাকি ছেলে সেটা ঠিক আমিও বুঝতে পারছিলাম না। তখন একটু রিভার্স করে জানতে পারি এই দলের নাম হচ্ছে মোস্টেজ, অর্থাৎ দাড়ি গোফের দল। তাদের এই কঠিন নামের সাথে তাদের খেলাটাও খুব কঠিন হচ্ছিল। তারা বল নিয়ে খুব সহজেই সবাইকে পাশ কাটিয়ে গোলকিপারের কাছে চলে যায়, কিন্তু গোল পোস্টে ছিল শাওলিন কুমফুর মাস্টার লাইটিং হ্যান্ড, আর তাই সে এক হাতেই তাদের সেই শক্তিশালী শট আটকে দেয়। এরপর সবাই একে একে গোল পোস্টে এসে প্লান্টের মতো কিক মারতে থাকে, কিন্তু লাইটিং হ্যান্ড সব আটকে দেয়। এরপর সে বলটা হাতে নিয়ে এত জোরে মারে যে সেটা বিপক্ষ টিমের গোল পোস্টে গিয়ে গোল হয়ে যায় এবং শাওলিন কুমফুর টিম জিতে যায়, যার ফলে তারা ফাইনাল ম্যাচে উঠে যায়। কিন্তু ফাইনাল ম্যাচে তো হাংয়ের দল রয়েছে, মানে হাংয়ের দলের বিপরীতেই তাদেরকে খেলতে হবে। তখন হাং গোল্ডেন লেগকে ডেকে একটা চেক দিয়ে বলে যত টাকা লাগে তুমি লিখে নাও, কিন্তু এর বিনিময়ে তোমার টিম ফাইনালে খেলবে না। তখন গোল্ডেন লেগ বলে 20 বছর আগে যে ভুলটা আমি করেছিলাম সেটা আমি আবারও করতে চাই না। এটা বলে সে সেখান থেকে চলে যায়। তো ফাইনাল ম্যাচ শুরু হওয়ার আগে স্টিল লেগ মুয়ের সাথে দেখা করতে তার দোকানে আসে, কিন্তু দোকানের মালিক বলে মুই এখানে নেই, আমি ওকে মেরে ফেলেছি। স্টিল লেগ এই কথা শুনে রেগে যায় আর বলে তুমি ওকে মারতে পারো না, আর সে একটা বোর্ডে ঘুষি মারে। তার ঘুষির পাওয়ার দেখে দোকানদার ভয়ে চুপচাপ সব বলতে শুরু করে। সে বলে মুই এখানে মিষ্টি রুটি বানাতো, কিন্তু কিছুদিন ধরেই সে চিনির বদলে লবণ মেশাচ্ছিল, আর আমার দোকানের কাস্টমাররা শুধু মিষ্টি রুটি পছন্দ করতো, তাই তার এই বেখেলের জন্য আমি তাকে তাড়িয়ে দিয়েছি। তো এটা শুনে স্টিল লেগ একটু চিন্তায় পড়ে যায়, আর তখন সে সেখানে পড়ে থাকা কিছু রুটির থেকে একটা রুটি উঠিয়ে খেতে শুরু করে, আর সেটা সত্যিই লবণাক্ত ছিল। স্টিল লেগ তখন বুঝতে পারে মুই রুটি বানানোর সময় অনেক কান্না করতো, আর তার সেই চোখের পানিতেই মিষ্টি রুটিগুলো লবণাক্ত হয়ে যেত। তখন সে বুঝতে পারে সেদিন সে তাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছে। স্টিল লেগ সেটা বুঝতে পেরে সেখান থেকে চলে যায়, কারণ পরের দিনই তার ফাইনাল ম্যাচ ছিল। এবার টিম ইভিল ভার্সেস টিম শাওলিনের ফাইনাল খেলা। হাজার হাজার দর্শকের উপস্থিতি শুরু হয়ে যায় এই ভয়ঙ্কর খেলা দেখার জন্য। টিম ইভিলের কোচ হ্যাংকে দেখলে মনে হয় তার কোনো টেনশনই নেই। অন্যদিকে শাওলিন কুমফু মাস্টার গোল্ডেন লেগ অনেক খুশি ছিল, কারণ ম্যাচ জিতলে তারা অনেক ধনী হয়ে যাবে। এরপর রেফারি বাসিতে ফু দেওয়ার সাথে সাথেই খেলা শুরু হয়ে যায়। শাওলিন কুমফুদের দল কঠিন কঠিন ড্রিবলিং করে, স্টিল লেগ চলে যায় তাদের গোল পোস্টে। তারপর সে এমন এক কিক দেয় যে পুরো বলটাই আগুনের গোলায় পরিণত হয়, কিন্তু সেই আগুনের গোলা টিম ইভিলের গোলকিপার এক হাত পকেটে রেখেই ধরে ফেলে। এটা দেখে পুরো টিম তো অবাক হয়ে যায়। স্টিল লেগ বলে আমার পায়ের শক্তি কি শেষ হয়ে গেল নাকি? তখন ফাং হেসে হেসে বলে আমেরিকান ড্রাগ খুব ভালোই কাজ করছে, মানে ম্যাচ শুরু হওয়ার আগেই হাং তার দলকে সেই লেভেলের ড্রাগ দিয়েছে, যার ফলে তার প্লেয়াররা হাই এনার্জেটিক হয়ে গেছে। এরপর টিম ইভিলের গোলকিপার স্টিল লেগের কাছে বলটা আবারও ফেরত পাঠায় আর তাকে আবারও গোল করার একটা সুযোগ দেয়। তখন স্টিল লেগ এত জোরে শট করে যে বলটা রকেট হয়ে এগোতে শুরু করে, কিন্তু সেই শটও তার কাছে গিয়ে বাচ্চা হয়ে যায়। গোলকিপার তখন তাকে আরেকটা সুযোগ দেয়, কিন্তু তারপরেও কোনো কাজ হয় না। তখন শাওলিন কুমফু মাস্টাররা বুঝে যায় এরা আসলে মানুষের রূপে নেই, এরা এক একটা এলিয়েন হয়ে গেছে। এরপর সেই গোলকিপার বল হাতে নিয়ে এত জোরে থ্রো করে যে সেই বল গিয়ে আঘাত করে লাইটিং হ্যান্ডের হাতে। লাইটিং হ্যান্ড তো বুঝতেই পারছিল না এরা আসলে কি জিনিস, আর তাই তখন সেও একটু ভাব নিয়ে টিম ইভিলের মতোই চ্যালেঞ্জ ছুড়ে দেয় তাদের দিকে। আর টিম ইভিল তখন এমন সব কিক করতে থাকে যে তার হাত থেকে রক্ত পড়তে শুরু করে, কিন্তু এরপর তাকে এমন কিক মারা হয় যে তার পুরো হাত আগুনে পুড়ে যায়, আর তাকে বলের সাথে শট দিয়ে গোল পোস্টের বাইরে বের করে দেওয়া হয়, আর বলটা থ্রো হয়ে যায়। লাইটিং হ্যান্ড মাঠ ছেড়ে চলে যাওয়ার সময় শাওলিন টিম তাকে লাল সালাম দিয়ে বিদায় জানায়। আর দেখুন সানগ্লাস পরে কি ভাবটাই না নিচ্ছে। এরপর খেলায় নতুন চমক আসে, সেখানে দেখা যায় শাওলিন কুমফুদের দলের যার যে স্কিল ছিল তার থেকে 10 গুণ বেশি স্কিল রয়েছে টিম ইভিলের প্লেয়ারদের কাছে। লেকিন ইয়ে সব ড্রাগ কা চক্কর হ্যায় বাবু ভাইয়া। যাই হোক, তারা সবাই মিলে বেদম মার দিতে থাকে শাওলিন কুমফু মাস্টারদেরকে। খেলার সাথে সাথে তারা তাদেরকে আহত করতে থাকে। এভাবে হাফ টাইম হয়ে যায়। এরপর ড্রেসিং রুমে দেখা যায় সব প্লেয়াররা মরার মতো পড়ে আছে। তখন তাদের কিছু প্লেয়াররা প্রাণ ভিক্ষা চেয়ে টিম ছেড়ে পালিয়ে যায়। তখন আয়রন শার্ট বলে আমি এবার গোলকিপার হব, কিন্তু তারা এবার 11 জন থেকে 8 জন হয়ে যায়। তখন তারা বলে 8 জন নিয়ে ওদেরকে হারানো অসম্ভব। আর তখন গোল্ডেন লেগ তাদের কাছে এসে বোঝায় যে তোমরা মনোবল হারিও না, সবাই এক হয়ে কিছু একটা করা পসিবল। আর এই সস্তা মোটিভেশনে তারা মোটিভেট হয়ে ওই 8 জন আবারও খেলার জন্য রেডি হয়ে যায়। আর তখন আয়রন শার্ট গোলকিপার দাঁড়ালে সবাই তাকে টার্গেট করে। তখন একের পর এক তার দিকে বল ছুড়ে মারতে থাকে, মনে হচ্ছিল তার দিকে যেন বল না বরং বোমা হামলা হচ্ছে। হঠাৎ সে একটা বল তার পেটে আটকিয়ে নেয়, আর সেটা এত জোরে ছুড়ে মারে বলের সাথে টিম ইভিলের দুটো প্লেয়ার উড়ে যায়। আর তখন বল চলে যায় শাওলিন কুমফু প্লেয়ারদের পায়ে। আর এই সুযোগে বল নিয়ে তারা কঠিন কঠিন ড্রিবলিং করে স্টিল লেগের কাছে বল পাস করে। তখন স্টিল লেগ কঠিন একটা বাইসাইকেল শট দিয়ে বলটা গোলকিপারের কাছে গিয়ে সুইং করে ঢুকেই যাচ্ছিল। ঠিক তখনই গোলকিপার গোলবারে ধাক্কা দিয়ে সেটাকে উড়িয়ে দেয়। এটা দেখে টিম ইভিলরা আরো খেপে যায়, আর এবার আয়রন শটকে
এমন এক কিক দেয় যে তার মরার মতো অবস্থা হয়ে যায়। তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়, কিন্তু খেলা তো এখনই শুরু করতে হবে, আর তাদের কাছে বর্তমানে কোনো গোলকিপার নেই যে কিনা ওই হার্ড টিমের গোল আটকাতে পারবে। তখন তাদের দলের একজন প্লেয়ার কম হয়ে যায়, তাই রেফারি খেলাটা শেষ করার জন্য যখনই বাঁশি বাজাতে যাবে ঠিক সেই সময় এক টাক মাথার লোক এসে হাজির হয়। সে বলে আমি এই টিমের গোলকিপার হতে চাই। স্টিল লেগ তাকে সাথে সাথেই চিনে ফেলে, কেননা এটা হচ্ছে মুই। সে মুইকে জিজ্ঞেস করে তুমি এটা কি করছো, মাথা কেন নাড়া করেছো, আর ওদের সাথে আমরা কোনোভাবেই জিততে পারবো না। তখন মুই বলে আমি পারবো। এটা বলে সে স্টিল লেগকে এক জোড়া জুতো দেয় আর বলে তোমার জুতা ভালো না, তুমি এগুলো পরে নাও। এরপর মুই গোলকিপার হিসেবে খেলতে নামে, কিন্তু মাঠে নেমে ইজ্জতের ভাজিপালা করে ফেলে, কারণ সে ভুল করে টিম ইভিলের গোল পোস্টে গিয়ে দাঁড়িয়ে পড়ে আর সবাই তাকে দেখে হাসাহাসি করতে থাকে। শাওলিন কুংফু মাস্টারদের এটা দেখে আর বুঝতে বাকি থাকে না যে সে কি পারবে। এবার মুই তার গোল পোস্টে গিয়ে বাচ্চা ছেলেদের মতো একটা কিক দিলে সেই বল গিয়ে টিম ইভিলের প্লেয়ারের পায়ে পড়ে, আর এই সুযোগে সেই প্লেয়ার তার সর্বোচ্চ গতি দিয়ে বলটাকে কিক করে, আর সেই বল তুফানের গতিতে মুইয়ের দিকে আসতে শুরু করে। কিন্তু মুই সেটাকে খুব সহজেই সেভাবে ধরে ফেলে যেভাবে সে রুটি বানাতো। এটা দেখে তো সবাই খুশি হয়ে যায়, আর মুই সেই বলটাকে নিজের এক আঙ্গুলের উপর জোরে জোরে ঘুরাতে থাকে। এরপর সে বলটাকে দুই হাত দিয়ে বাড়ি দিয়ে সোজা স্টিল লেগের দিকে ছুড়ে মারে। এবার স্টিল লেগ আর কোনো ভুল করে না, অনেক উঁচুতে উড়ে সে চরকির মতো ঘুরতে থাকে, আর মুয়ের দেওয়া তার সেই পুরাতন জুতা দিয়ে সে অতি শক্তিশালী একটা শট করে। এই শটটা এতটাই মারাত্মক ছিল যে সেখানে একটা টর্নেডো শুরু হয়ে যায়, আর সেই বলের আঘাতে পুরো টিম ছিন্নভিন্ন হতে থাকে। বলের বাতাসে গোলকিপারের তো পুরো কাপড়ই উড়ে যায় আর গোল হয়ে যায়। এভাবে সেই ফাইনাল ম্যাচটা শাওলিন কুংফু মাস্টাররা জিতে যায়। অন্যদিকে হাংয়ের ব্যাপারটা সবাই সবকিছু জেনে যায়, মানে সে যে তার প্লেয়ারদেরকে ড্রাগ দিয়ে মাঠে নামিয়েছে এটা ফাঁস হয়ে গিয়েছিল, আর তাই তাকে ফুটবল অ্যাসোসিয়েশন থেকে চিরদিনের জন্য ব্যান করে দেওয়া হয়। হাং এই ধাক্কা সহ্য করতে না পেরে দ্রুম করে সিঁড়ি দিয়ে পড়ে যায়। শাওলিন কুংফু মাস্টারদের টিমের সবাই ধনী হয়ে গেছে, আর সিনেমার লাস্টে দেখানো হয় কুংফু এখন অনেক জনপ্রিয় হয়ে গেছে। কুংফু নিয়ে এখন পুরো দুনিয়াতে চর্চা হয়, মানুষ তাদের দৈনন্দিন কাজ এখন কুংফুর মাধ্যমেই করে, মানে কুংফু এখন তাদের জীবনেরই একটা অংশ। তখন দেখা যায় যেই মেয়েটা মুভির শুরুতে কলার খোসায় স্লিপ খেয়ে পড়ে গিয়েছিল সে এখন অনেক ভালো কুংফু জানে। সে কলার খোসার উপর স্লিপ খেয়ে 3 পাক দিয়ে ঘুরে আবারও দাঁড়িয়ে যায়, আর এটাই তো স্টিল লেগের এতদিনের স্বপ্ন ছিল। এরপর খবরের কাগজে দেখানো হয় স্টিল লেগ আর মুই এখন একসাথে মিলে গেছে, মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আর কি। আর এই কুংফু ফুটবলের অদ্ভুত মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তবে হ্যাঁ, আপনাদের জন্য একটা কড়া ওয়ার্নিং, মুভি দেখে মোটিভেট হয়ে কালকেই পাড়ার মাঠে গিয়ে এমন টর্নেডো কিক বা ফায়ার কিক মারতে যাবেন না জানো। বল তো উড়বেই না, উল্টো নিজের পায়ের হাড্ডি উড়ে গিয়ে সোজা প্লাস্টারের দোকানে গিয়ে ল্যান্ড করবে, আর গোলকিপারকে বলের সাথে উড়িয়ে দেওয়ার চেষ্টা করলে পাড়ার লোক কিন্তু আপনাকে ধরে রিয়েল লাইফের কুংফু স্টাইলে ধোলাই দেবে। তাই মাঠে সাধারণ মানুষের মতোই ফুটবল খেলা ভালো, খামোখা স্টিল লেগ হতে গিয়ে ব্রোকেন লেগ হওয়ার কোনো দরকার নেই। তো জোকস তো অনেক হলো, এবার আসি একটু সিরিয়াস কথায়। এই যে 20 বছর ধরে খুঁড়িয়ে হাঁটা গোল্ডেন লেগ কিংবা রাস্তা থেকে প্লাস্টিক কুড়ানো স্টিল লেগ, তারা কিন্তু প্রমাণ করেছে পকেটে টাকা না থাকলেও যদি নিজের প্রতিভায় বিশ্বাস থাকে তবে একদিন না একদিন দুনিয়া আপনার পায়ের নিচে আসবেই। আর তাই জীবনে কখনো নিজের উপর হতাশ হবেন না, প্রতিভার উপর বিশ্বাস রেখে কাজ করে যেতে হবে। আর হ্যাঁ, কোচ হাংয়ের মতো কখনোই ড্রাগস বা রেফারি কিনে অথবা 2 নাম্বারি করে জীবনে জেতা যায় না। হয়তো চেষ্টা করলে সম্মান হারিয়ে সিঁড়ি থেকে ধপাস করে পড়ে যেতে হবে একসময়। তাই জীবনে সফল হতে হলে শর্টকাট না, নিজের সততা আর যোগ্যতার উপর ভরসা রাখুন। এতটুকুই বলার ছিল। এখন চলে যাচ্ছি সরাসরি আমাদের মুভি ম্যানের ফ্যান সেকশনে। আমাদের আজকে সেরা মন্তব্যকার হিসেবে নির্বাচিত হয়েছেন সীমান্ত রবিদাস ভাই। তিনি বলেছিলেন, ভাই উইক হিরো ক্লাস সিজন 1 আর 2 কবে দিবেন? আপনি এটা নিয়ে অনেকবার কমেন্ট করেছেন ভাই, আপনার অনুরোধে এটা নিয়ে কাজ শুরু হয়ে গেছে, ইনশাআল্লাহ খুব দ্রুতই পাবেন। তবে সিরিজ নিয়ে কাজ করতে একটু সময় লাগে, এজন্যই দেরি হচ্ছে। যাই হোক, কমেন্ট করে আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ, আর এভাবে আমাদের পাশে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অন্তরে অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো মুভির গল্প নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, আর অবশ্যই ভালোকে ভালোবাসুন।